ছিলাম, অনেকেই ছিলেন না, আমরা ছিলাম, আমরা যাই না। এই কথাটা এই অনুষ্ঠানে বলাটা সমাজীব হয় নাই। হ্যাঁ, আমরা মুক্তিযুদ্ধ করি, রণাঙ্গনের মুক্তিযুদ্ধ খুঁজি। ওই যে ইউনুস মাদারীপুর থেকে তারা 4টা লোক 5টা লোক নিয়ে প্রত্যেকটা প্রোগ্রামে আসে, কিন্তু পতনের পর দেখলাম মোটা তাজা কয়েকজন এসে মাদারীপুরে কমিটি নেই। আমরা কমিটি আছে, কে কমিটি দিছে? আমি বললাম কমিটি দিছে বিএনপির সেক্রেটারি সাহেব জাহান্দার সাহেব। বলে জাহান্দার তো বিএনপির নেতা, ওনাদের তো এলাকায় কোনো ভিত্তি নেই। আমি বললাম এতদিন বলেছিলেন ভাই, এই ব্যাপারে তো পকেটের পয়সা খরচ করে আজকে 12 বছর ধরে লোক 4জন 5জন পাক ভয় অনেক আসতো না, 4-5জন লোক নিয়ে আসাই তো কঠিন মাদারীপুর থেকে। কোন অনুষ্ঠানে বাদ রাখিনি এই পটুয়াখালী বুঝা পাইলাম না এই পতনের পরে ভাই কি যে ভেজালে অনেক রেজা কইতে পারে, উন্নতি কইতে পারে। শত মুক্তিযোদ্ধা কমিটি 2টা কে মারামারি করতে গেছে। আমরা অবমূল্যায়ন করি না, আমরা মূল্যায়ন করি সঠিক লোকটাকে মূল্যায়ন করতে চাই। উন্নতি দ্বারা করে দিল সুলতান, দাঁড়াও চাকরি করছে, টাকা পয়সা আছে, তারা কেন সম্মান দেওয়া? কারণ তার এই 14 বছরের অ্যাক্টিভিটিস, অসুস্থ খায় না খায় 20-30 করে লোক নেই। হাকিম পেতে কেন তারা করেন? একটা প্রোগ্রাম জ্বর থাক, অসুস্থ থাক, একটা প্রোগ্রাম বাদ দেয়। আমরা কাউকে অবমূল্যায়ন করি নাই, করবো না। কারণ করবো কেন ভাই? বাঁচুনি আর কয়দিন, আর মুক্তিযোদ্ধা আমরা কয়জন আছি? যে মুক্তিযোদ্ধা যারা আকাম কুকাম করেন নাই, বিপদগ্রস্ত হন নাই, এদিক ওদিক যান নাই, তাদেরকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নাই। কিন্তু আমি নিজের সাথে নিজে প্রতারণা করা হবে। আমরা সম্মানী লোককে সম্মান দিতে চাই, প্রত্যেকটা মুক্তিযোদ্ধাকে সম্মানিত করতে চাই। আর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল হইলে এটা কাউন্স না বললেও হইতো। আমরা চেষ্টা করছি, আমি আর উল্ফত ভাই, আমাদের সম্ভাবনা লোকগুলি যাতে হয়ে যেতে পারে। যখনই মুক্তিযোদ্ধা সংসদের কমিটি হবে, সবার আগে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মুক্তিযোদ্ধাদেরকে ডাইকা তাদের মতামত নিয়ে আমরা সংসদে গতকালও পরশুদিনও কথা হইল উল্ফত ভাইয়ের সাথে, কেমনে করবো? আমি বললাম যেটা সার্টিফাই করবেন ওটা সংসদ করবো, যেটা না করবেন এটা সংসদ করতে পারবো না। আমরা মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এক মায়ের 2টা সম্মান। দলের শক্তি বৃদ্ধি হবে, মুক্তিযোদ্ধাদের সম্মান উদ্ধারের জন্য যা যা করা লাগে তাই করবো। আমরা তো সুবিধা ভোগী নাই। উল্ফত ভাই কত বছর ভাতা আমার জুন মাসে দিয়ে গেছে, দয়া করে উল্ফত ভাই লগে আগে পিছিয়ে এতগুলি হিন্দু মানে ভুয়া, আমার আগে পিছিয়ে এখন দিচ্ছে, আমি কাউকে চিনিও না ভাই। আমাকে দয়া করে দিয়ে গেছে, কেন জানি না। আমরা সুবিধাভোগী না, কিন্তু আজকে সমাজে আমাদের মতো কিছু মুক্তিযোদ্ধাদের কারণেই গত 15 বছর আমরা যে আকাম করলাম, যে হারে মুক্তিযোদ্ধা বানাইলাম, আমাদেরকে অসম্মানিত করা হয়েছে। কোটা আমার আপনার সন্তানের কোটার কোনো সুযোগ নাই, আর আমরা কোটার জন্য যুদ্ধ করি নাই, কোনদিন কারো কিছু চাইও নাই। এই অসম্মানের জন্য তাই কিন্তু মুক্তিযোদ্ধারা কোনো ইয়ে নাই, দিদা নাই। আজকে সাবেক চেয়ারম্যান আমাদের মুক্তিযোদ্ধা সংসদের জেনারেল বলে ওই হারামজাদা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে মিছিল করছে, এই মনস্কার দিয়ে 52টা মুক্তিযোদ্ধা সংসদের অফিস চালাই দিচ্ছে। দিবে না কেন? আপনি সারা দেশের মানুষ একদিকে, আর আপনি 71-এর রাজাকারের মতো ভূমিকা পালন করবেন, আর আপনারা সম্মান করবে? আমরা আমাদের সম্মানটা পুনরুদ্ধার করতে চাই। আমরা কোনো সুবিধা চাই না, আমাদের আত্মমর্যাদা চাই। আমরা কোনো ব্যবসা বাণিজ্য চাই না। আমার সন্তান জানি মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে মাথা তুলে কথা বলতে পারে, সেই ব্যবস্থা কেউ ভুল বুঝবেন না। অবশ্যই যারা ত্যাগী তাদের মূল্যায়ন না করলে, যে বললাম নিজের সাথে নিজের প্রতারণা করা হবে। আরে মুক্তিযোদ্ধাই তো পাই না ভাই, 200 মুক্তিযোদ্ধা জোগাড় করতে জান দিয়ে পালাইতে হয়েছে। এই সারা বাংলাদেশ থেকে টোকায় মোকায় 200 মুক্তিযোদ্ধা করতে পারিনি আমরা। আর আজকে ডাক দিলে হাজার হাজার মুক্তিযোদ্ধা হয়। এখন যারা আসবেন মোটা তাজা, সামাজিক মর্যাদা অনেক উপরে, আগে আসতে চাইবেন ভাই, তো হবে না। অবমূল্যায়ন হবে, হইলে হোক, এই অবমূল্যায়নটুকু হবেই। যারা ত্যাগ করছে তারা সামনে থাকবে, সম্মানের সাথে তাদের নাম সবসময় বলবো, যে জায়গায় থাক, দল ছেড়ে চলে গেলেও বলবো যে এই লোকটা 14 বছর আমাদের সবাই আমরা সম্মান দিতে চাই। প্রিয় ভাইয়েরা, আগামীকালের প্রোগ্রামের জন্য সবাই প্রস্তুতি নেবেন। খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, একটু পরে খাওয়াবে। যেটা উল্ফত ভাই বললো, বাসের ভাই আজকে খাওয়াইতে চাইছিল আমাদের নিউ ইয়র্কের সভাপতি সাহেব, ওনার না খাওয়াই যেতে বাসের ভাই আমি খাওয়াবো। একটা ইয়ে নাই, এই যে কথাগুলো আমি আমার ইচ্ছা ছিল আরেকদিন বলবো, সেগুলো আমি রেখে দিলাম আমার পেটে। শামীম, কালকের প্রোগ্রামটা আমরা দেখা দিতে চাই যে মুক্তিযোদ্ধারা আছে, এটা দেখা দেওয়ার একটা প্রয়োজনীয়তা করছে। এই বৈষম্যদের ইয়ে নিয়ে, বৈষম্যদেরকে মুক্তিযোদ্ধা বলা হচ্ছে,
হ্যাঁ, তা আমাদের সেখানে নাই। তাদের কন্ট্রিবিউশন ছিল, তারা মারা গেছে, তারা বুক পাইতে দিছে, হ্যাঁ, তো তারা তাদের কিন্তু তারা স্বৈরাচারী ফলানের মুক্তিযোদ্ধা, তারা গণতন্ত্র ফেরত আনার মুক্তিযোদ্ধা, তারা স্বাধীনতা আনার মুক্তিযোদ্ধা না। স্বাধীনতা যুদ্ধ একবারই হয়, একবারই হয়েছে ৭১-এ। সেই স্বাধীনতা যুদ্ধে আমরা হাজার হাজার আত্মদান করছি, আমরা আমাদের ভাই বোন মা বাপ ছেলে মেয়ে সবাই সেটা আমাদের কন্ট্রিবিউট করছে। আর সেটা চলছে 25 দিন না, সেটা চলছে 9 মাস। সেটা যদি 9 মাস না হয়ে আরো 9 বছর হতো, তাহলে আমরা সত্যি সত্যি উপকৃত হতাম। হ্যাঁ, 25-এ এই 5ই আগস্টের মতন একটা জিনিস আমাদের অপেক্ষা করতে হতো না। যাই হোক, এই কালকে এটা আমাদের সাকসেস করাটা আমরা অবশ্যই, আমি যাই বলি না কেন, এই পর্যন্ত মুক্তিযোদ্ধার দল আমরা 12-12-12-তে ক্ষমতা নেওয়ার পর আমরা আজ পর্যন্ত যতগুলি আমরা প্রোগ্রাম করেছি, প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের সাকসেসফুল হয়েছে, প্রত্যেকটা প্রোগ্রাম। কাজে আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আজকে এখানে অনেক নতুন মুখ আছে, তাদেরকে সম্বন্ধে 1 মিনিট কথা বলবো আমি আমার নিজের সম্বন্ধে, কারণ আপনাদের সাথে অনেকের সাথে আমার পরিচয় নাই। আমার নাম ইশতিয়াক আজিজ উলফাত, আমার ভাই হচ্ছে শহীদ আশফাকুল সামাদ বীরুত্তম। হ্যাঁ, সে 22 বছর বয়সে সে আত্মদান করে, সম্মুখযুদ্ধে শহীদ হয়। আমার বাবাকে ধরে নিয়ে গেছিল পাকিস্তান আর্মি, তাকে 17 দিন আমার জন্য একটু মেরে চার পার্চার করেছে আর বলে যে উলফাত কোথায় বল। তো আমি আর সাদেক আমরা খুব ইয়েতে গিয়ে আমরা এই দল করতে যাই নাই, বিএনপি করতে যাই নাই। আমরা অনেক দিন রাস্তায় ছিলাম। কি নামে ছিলাম তাহলে? এর আগে এই অফিস, আমি তখন ব্যবসা করি, আমি কেবল আমেরিকা থেকে ফিরে আসছি, হ্যাঁ, ব্যবসা করি। তখন সাদেকরা আসলো, এই যে সাদেকরা আসলো 9-10 জন, তারপর থেকে এটা ব্যবসার অফিস রইল না, এটা মুক্তিযুদ্ধ অফিস হয়ে গেল। হ্যাঁ, আজকে আমরা এই অফিসে মাসে প্রায় 1 লাখ টাকা খরচ করি আমরা। হ্যাঁ, আমার এইরকম অফিস আর অন্য কোনো অঙ্গ সংগঠনের কোনো। আর আপনি যে কোনো দিন এখানে আসবেন, যখন বিএনপি অফিসে কেউ ঢুকতো না, কেউ যেত না, এইখানে সব সময় মানুষ আসতো, সবসময় মানুষ থাকতো। আর আমি অনেকবার ম্যাডামের কাছ থেকে আমি ক্ষমা চাইছি যে আমার যে দলটা করেন না সভাপতিত্ব, হ্যাঁ, আপনি ম্যাডাম অন্য করেন, আমার অনেক কাজ আছে, আমি আপনার জন্য অনেক বেশি কাজ করতে পারবো। ঢাকা শহরে, লন্ডনে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, কানাডায় আপনি আমাকে ম্যাডাম মুক্ত করে দেন, আমি এটা করতে পারি। কিন্তু উনি আমার সাথে ছাড়েন নাই। এই কথা মুখ দিয়ে আপনার, হ্যাঁ, এই কথা মুখ দিয়ে আপনার। আচ্ছা, তারপরে যে আমাদের যে ক্লাস, যে আমাদের কাউন্সিল, সেই কাউন্সিলে উনি অ্যানাউন্স করে দিলেন উলফাত সভাপতি আর সাদেক আহমেদ খান সেক্রেটারি। আমরা সেই ইয়েতে এখন পর্যন্ত আছি। আমি অনেকবার তারেক রহমান সাহেবের সাথে আমি কথা তুলছি যে আমাদের তো কাউন্সিল করা দরকার, সময় হলে আমি বলবো, আপনি যা কাজ করতেছেন আপনারা করে যান, সময় হলে আমি বলবো। তো এইবার এই গন্ডগোলের মধ্যে 5 তারিখের পর ডক্টর ইউনূস, যার সাথে আমার খুব ভালো সম্পর্ক, উনি খুব স্নেহ করেন, আমার আদর করেন ম্যাডামের মতন, উনি বললেন যে মুক্তিযুদ্ধ বিষয় উলফাতকে ইয়ে করো, হ্যাঁ, এটার উপদেষ্টা করো। তখন ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে বলল উনি তো বিএনপি করেন, বিএনপি করেন তাহলে তো অসুবিধা আছে না, আমরা তো দলীয় লোক দিব না। অথচ কিন্তু এই যে এবি পার্টির তাজুল ইসলাম, হ্যাঁ, আইসিটির সভাপতি, সে কিন্তু ওখান থেকে পদত্যাগ করে ওই উপদেষ্টা হলেন, চিফ প্রসিকিউটর বলেন। আমাকে যদি ফোনটা উঠে আসিফ নজরুল বলে উলফাত ভাই আপনি কি ইয়ে করবেন, আপনি কি রেজিগনেশন দিয়ে আপনি আমাদের এই উপদেষ্টা এর মধ্যে থাকবেন, তখন আমি একটা টাইম নিতাম, নিয়ে বলতাম আমি তারেক রহমান সাহেবকে জিজ্ঞাসা করিনি, হ্যাঁ, কিন্তু উনি সেটা বললেন না। উনি ওইখানে বললেন যে না, উলফাতকে আনা যাবে না, উনি বিএনপি করেন। তো দেখেন, এই আসিফ নজরুল এবং অন্যেরা আজকে যেখানে নিয়ে গেছে দেশটারে একটা প্রশ্নবিদ্ধ জায়গায় নিয়ে গেছে ডক্টর ইউনূসকে। হ্যাঁ, ডক্টর ইউনূস কিন্তু ক্ষমতার জন্য সে ইন্টারেস্টেড না, হ্যাঁ, রাজনীতি করতে একটু ইন্টারেস্টেড না। তাহলে আমি
আমি তার অনুরোধ করছিলাম যে আপনি 200 বছর বাঁচবেন না স্যার, হ্যাঁ আপনার একটা দায় আছে, আপনি অনলি নোবেল লরিয়েট আমাদের দেশের, হ্যাঁ কিন্তু আপনি যদি দেশকে এই অবস্থায় রেখে আপনি যদি পৃথিবী ত্যাগ করেন তাহলে আপনি কিন্তু ঠিকভাবে মূল্যায়ন হবেন না, আপনি ইয়ে করতে হবে, আপনি আমাদের দেশের কাজ করতে হবে। তখন উনি অডিয়েন্সকে জিজ্ঞাসা করলেন যে কি উল্পত্ত বলে রাজনীতি করতে হবে, আপনারা কি বলেন? তো সবাই বললো যে স্যার আপনার একটা দায়িত্ব নিতে হবে। তো দেখেন সেই দায়িত্বই আল্লাহ তাআলা তাদের তাকে দিয়ে নেওয়া হলো, হ্যাঁ তারপরে গিয়ে দেখা করে আসছি আমি। তো এই অবস্থায় এখন আমাদের দেশটা খুবই ক্রাইসিসের মধ্যে আছে। কেন ক্রাইসিসের মধ্যে আছে? আমরা যদি মনে করি হ্যাঁ মুক্তিযোদ্ধা দলের কিন্তু 2 পয়সার দাম নাই, কোথাও 2 পয়সার দাম নাই। আমি আর সাদেক আপনাদেরকে নিয়ে কয়েকজনকে নিয়ে এইখানে জোর জবরদস্তি আমরা মাথা ঢুকায় দেই। বিএনপি যখন অ্যানাউন্স করে তখন এই দল বলে, ওই দল বলে, সেই দল বলে, মুক্তিযোদ্ধা দলের নাম বলে না। আমাদের তখন বলতে এই ভাই আমরা আছি কিন্তু এরকম করে বলতে হয়। ওকে আরে কেন এই দলটা করা? কারণ আমাদের বয়স হয়ে গেছে, আমাদের খুব বেশি টাকা পয়সা নাই। হ্যাঁ এই যে আমরা এইখানে 70-80 জন লোক 100 জন লোক আছি, নিচে বোধ হয় একটা কিন্তু গাড়ি আছে। অথচ আপনি বিএনপি মিটিংয়ে যান, আপনি আওয়ামী লীগের মিটিংয়ে যান, আপনি যে কোনো দলের মিটিংয়ে যান, একদিন 100 লোক থাকে তার মধ্যে 60-70টা গাড়ি থাকবে ওখানে। হ্যাঁ কিন্তু মুক্তিযোদ্ধারা আর্থিকভাবে বয়সের কারণে আর অন্যান্য কারণেও তারা খুবই পর্যাপ্ত। কাজে রোজ প্রতি সপ্তাহে আমাদের একজন মারা যায়। আর ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল তাদের বাড়ে। কাজে দলটা করা খুব কঠিন। ঠিক হ্যাঁ জি। এখন আমরা কিন্তু এইভাবে আমরা করে চলছি। সামনের দিনে ইনশাআল্লাহ আমাদের দিন আসবে। একটা যেই সাদেক কথা সাদেক অলরেডি বলে ফেলছে, একটা খুবই একটা মারাত্মক ব্যাপার হইতেছে গিয়া সাদেক ইনশাআল্লাহ সংসদের সেক্রেটারি হবে। এদিকে আমরা চালায় যাব মুক্তিযোদ্ধার দল, আর ওইদিকে চালা যাবে সংসদ। কাজেই একটা দিন আসবে সামনে, হ্যাঁ যখন আমরা মাথা তুলে আমরা মুক্তিযোদ্ধা হিসাবে আমরা গর্ব করতে পারবো। এমনিতেই আপনারা যখন চলবেন রাস্তাঘাটে কারোর সাথে কম্প্রোমাইজ করবেন না। আপনি একজন মুক্তিযোদ্ধা, মুচি ম্যাথরেরও কোটি কোটি টাকা হবে কিন্তু মুক্তিযোদ্ধাকে হইতে পারবে না। 1000 কোটি টাকার মানুষও মুক্তিযোদ্ধা হইতে পারবে না। মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের কারণে 50টা বছর তারা আমাদের নষ্ট করে দিয়েছে জীবনের। অ্যাকচুয়ালি তো আমার যুদ্ধ শেষ। আমি আজকে 53 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ মুজিবের বিরুদ্ধে এবং ফাইনালি হাসিনার বিরুদ্ধে আমার যুদ্ধ ছিল। তারপর হাসিনাও নাই, আওয়ামী লীগও নাই, কাজে আমার যুদ্ধ শেষ, তাই না? এখন যাতে দেশটা যাতে সামনে এই ক্রাইসিস গুলো পার হয়ে সুন্দর জায়গায় যাইতে পারে, সেই জন্য একটু আমাদের সবাইকে স্যাক্রিফাইস করতে হবে। আর আমরা তো ভালো নাই কেন? দেখেন আর্মি একটা লোক যারা 15 বছর টাকা কামাইছে, জেনারেলরা হ্যাঁ আয়না ঘর করছে, মানুষকে গুম করতে সাহায্য করছে, তাদের একজনের চাকরি গেছে না। আমলারা এই যে এইখানে হ্যাঁ তারা গত 15 বছর হ্যাঁ আঙ্গুর গাছ ফুইলা কলা গাছ ফুইলা বট গাছ, এই ফজলু ভাইয়ের কথা হ্যাঁ তারা হইছে, তাদের একজনের চাকরি গেছে, একজন সরাইছে তারা না। আর এদিকে এই যে বৈষম্য ছাত্ররা তারা হ্যাঁ এখন একটা জায়গায় গিয়ে দাঁড়াইছে। এরা কিন্তু কেউ এবং এর বাইরে হাসিনা আর আর ভারত তারা কিন্তু সব পয়সা রয়েছে। সামনের দিনে ভীষণ রকম বিশৃঙ্খলা এই দেশে আনবে। হ্যাঁ তারা রেডি হয়ে রয়েছে, তারা সব টাকা পয়সা নিয়ে গেছে, সব টাকা পয়সা তাদের কাছে। এখন তারা সেই টাকাটা ব্যবহার করবে, এই বিশৃঙ্খলা করতে চেষ্টা করবে। কাজেই আমাদের দায়িত্ব, আমরা তো সবচেয়ে বয়স্ক এই দলগুলির মধ্যে, আমরা মুক্তিযোদ্ধা, তার মানে আমরা যদি 20 বছর থাকে, তারপরে যদি 14 বছর করেন, তাও অ্যাভারেজ এজ ইজ অ্যাবভ 70, 70 বছর আগে। আর কোনো দলের তো ওইরকম বয়স নাই, আমরা ওইরকম। কাজে আমাদেরই দেখা দিতে হবে পথটা, আমাদের এই চিন্তাটা ইয়ে করতে হবে অনেক ব্যাপারে। অনেক সময় আমি আর সাদেক আর মুক্তিযোদ্ধার দল তাদের বিএনপিরে দেখা দিছে পথ, ভারতের ইয়ে বর্জন করো, কেউ ইয়ে করে নাই, সবাই ভয় পাইছে, কিন্তু আমরা ওইটা নিয়ে আমরা টাঙ্গায় দিছি, আমরা ওইটা দেখে আমরা মিছিল করছি। তারপরে তারেক রহমান সাহেব আমেরিকা লন্ডন থেকে ফোন করছে, বলছে এই ব্যাপারে মুক্তিযোদ্ধা দলের সাথে বসো, দেখো তারা কি করে। হ্যাঁ তখন তারপরে রিজভী সাহেব আলওয়ান পড়াইলো। আমরা বলছিল ওটা থাকতে আমাদের মুক্তিযোদ্ধা সেদিকে মারা গেছিল, ও ইয়ের বাবা
এই যে মন্ত্রীর বাবা আমাদের মুক্তিযোদ্ধা, উনি গত বছর খলিল ভাই আমাদের চলে গেলেন ওখান থেকে। তাই খলিল ভাই ওখানে যাওয়াটা আমার কর্তব্য বেশি ছিল, এই রাজনীতি এটা পালন করা হচ্ছে, আমি সেখানে গেছিলাম। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, মাফ করে দিবেন আমারে। তো আমি যত তাড়াতাড়ি পারি, হ্যাঁ, তাই কমিটির কাছে পারমিশন নিয়ে একটা সুন্দর একটা কাউন্সিল করে, হ্যাঁ, নতুন নেতৃত্ব এনে আমরা এই যে এই দল পরিচালনা হবে ইনশাআল্লাহ। আজকে আপনারা এবং আপনাদের